হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স শুরু করছি। থার্মোডাইনামিক্স খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আছে কি? থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স মানে তাপ গতিবিদ্যা, তাপের গতির সংক্রান্ত আলোচনা। অর্থাৎ তাপ শক্তি অন্যান্য শক্তি বা কৃতকার্যের সাথে সমন্বয় সাধন এই চ্যাপ্টারে করানো হয়েছে। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। প্রত্যেকটা অংশ ভালো করে দেখে নোটস করে গেলে তাপগতিবিদ্যা নিয়ে আশা করা যায় কোনো সমস্যা থাকবে না। ওকে, তো চলো শুরু করছি তাপ গতিবিদ্যা। থার্মো মানে কি বললাম? তাপ। তাহলে তাপ সম্পর্কে প্রথমত আমরা একটু ধারণা নিয়ে নিই। তাপ এর ইতিহাসটা জেনে নিই। তাপের প্রথমত তাপ সম্পর্কে কি ধারণা দেওয়া হয়েছিল? প্রথম একটি মতবাদ চালু ছিল, সেটাকে বলছে ক্যালোরিক মতবাদ। ক্যালোরিক মতবাদ কি বলা হচ্ছিল? ক্যালোরিক মতবাদ বলা হচ্ছিল ক্যালোরিক নামক একটি ভরহীন কণা কোনো বস্তুতে যদি প্রবেশ করে তাহলে তার উষ্ণতা বৃদ্ধি পায়। আবার যদি ওই পদার্থ থেকে ওই ক্যালোরিক নামক ভরহীন কণা বেরিয়ে যায় তাহলে তার উষ্ণতা হ্রাস পায়। ক্লিয়ার হলো? কি বলা হয়েছিল না, ক্যালোরিক নামে কি ছিল না, একটা ভরহীন কণার কথা, কাল্পনিক কণার কথা, ভরহীন কাল্পনিক কণা বা কতগুলো কণার কথা বলা হয়েছিল, যে কণাগুলো এর মধ্যে প্রবেশ করলে এর উষ্ণতাটা কি হয়? বৃদ্ধি পায়। সে কোথা থেকে নেবে না, তার চারপাশে, এটাকে বলছি আমরা পারিপার্শ্ব, পারিপার্শ্ব থেকে সে গ্রহণ করবে। এটাকে আমরা বলছি তাপগতিবিদ্যায়, এটাকে আমরা বলবো সংস্থা। তাহলে সংস্থা পারিপার্শ্ব থেকে ক্যালোরিক নামক ভরহীন কণা নেওয়ার ফলে এই সংস্থার উষ্ণতা বৃদ্ধি পায়। আবার যদি ক্যালোরিক নামক কণা সে কোনো তার পরিপাশে চারপাশে যে অংশটা আছে সেটাকে আমরা বলছি পারিপার্শ্ব, তখন সে যদি ক্যালোরিক কণাটাকে ছেড়ে দেয় তাহলে তার উষ্ণতাটা হ্রাস পায়। এই মতবাদ চলছিল। এই চলতে চলতে মিউনিখের একজন ইঞ্জিনিয়ার, নাম রামফোর্ড, তিনি একটা কাজ করছিলেন কি, কামানের নলের ওপর তিনি কি করছিলেন? তুরপিন দিয়ে ছিদ্র করছিলেন। তুরপিন দেখেছো? তুরপিন দিয়ে ছিদ্র করছিলেন। তুরপিন দেখেছো তো? তুরপিন দিয়ে ছিদ্র করছিলেন। তিনি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন যে কামানের নলে যখন তুরপিন দিয়ে ছিদ্রটা করছেন তখন ওই কামানের নলটা গরম হয়ে যাচ্ছে। যত বেশি তুরপিনের ওই নলটাকে মোটা নিচ্ছেন তত বেশি গরম হচ্ছে। তিনি তাহলে কি ভাবলেন, এই কামানের নলটার যখন তুরপিন দিয়ে ছিদ্র করছেন এর পারিপার্শ্ব থেকে তাহলে ক্যালোরিক কণা নিচ্ছি, নিয়ে কি হচ্ছে, এর উষ্ণতাটা উত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি তাহলে পারিপার্শ্বটা এত বৃহৎ ছিল, অর্থাৎ বায়ুমণ্ডল ছিল, তার উষ্ণতাটা যে হ্রাস পাচ্ছে তিনি ভাবতে পারছিলেন না, কীভাবে কল্পনা করবেন। তাই তিনি কি করলেন, যে মতবাদটাকে সঠিক প্রমাণ করানোর জন্য কি করলেন, এর চারপাশে একটা জলে ডুবিয়ে এই তুরপিন দিয়ে ছিদ্র করতে শুরু করলেন। জলে ডুবিয়ে তুরপিন দিয়ে ছিদ্র করতে শুরু করলেন। অদ্ভুত ঘটনা তিনি লক্ষ্য করলেন। দেখলেন যে কিছুক্ষণ পরে এর পারিপার্শ্বে কি আছে, এখন জলটা কি হতে শুরু করলো? ফুটতে শুরু করলো। কি ব্যাপার হলো? যদি ক্যালোরিক মতবাদ বলে যে ক্যালোরিক নামক কণা যখন সংস্থাতে প্রবেশ করে কোথার থেকে নেয়? পারিপার্শ্ব থেকে নেয়। তাহলে পারিপার্শ্ব থেকে যখন ক্যালোরিক নিয়ে নেয় তখন পারিপার্শ্বের উষ্ণতা কি হবে? পারিপার্শ্বের উষ্ণতা তখন ক্যালোরিক কণা পারিপার্শ্ব থেকে হ্রাস পাচ্ছে, তার উষ্ণতা কি হওয়ার কথা? হ্রাস পাওয়ার কথা। কিন্তু এখানে ঘটনাটা উল্টো ঘটলো। কি ঘটলো না, কামানের নলটা যখন তুরপিন দিয়ে ছিদ্র করা হচ্ছে তখন তার চারপাশে তিনি জল রেখেছিলেন, জলে ডুবিয়ে তিনি ছিদ্রটা করছিলেন। তাহলে যদি এই কামানের নলটা তুরপিন দিয়ে ছিদ্র করার পর গরম হচ্ছিল, গরম হওয়ার পর সে কোথা থেকে ক্যালোরিক কণা নেবে? না পারিপার্শ্ব থেকে। পারিপার্শ্ব কি এক্ষেত্রে? জল। তাহলে জল থেকে নিলে জলের উষ্ণতা কি হওয়ার কথা ছিল? হ্রাস পাওয়ার কথা ছিল ক্যালোরিক মতবাদ হিসাবে। কিন্তু দেখা যাচ্ছে যে জল ফুটতে শুরু করলো। এইখানটাতেই ক্যালোরিক মতবাদটা ভুল প্রমাণিত হলো। ওকে, ক্লিয়ার হলো? কেননা যে যদি পারিপার্শ্ব থেকে ক্যালোরিক কণা নিত জলের উষ্ণতা হ্রাস পেত না, হ্রাস পেয়ে তার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই ক্যালোরিক মতবাদ ভুল প্রমাণিত হলো।
এখান থেকে আরও কিছু পরীক্ষা পরপর করার পর হলো যে তাপ ক্যালোরিক তত্ত্ব মেনে চলে না, তাপ হলো এক প্রকার শক্তি, তাপ হলো এক প্রকার শক্তি। আমরা পড়েছি এই ধারণাটা এইভাবে এসেছিল, তাপ হলো এক প্রকার শক্তি। বলা হচ্ছিল যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, বর্জনে বস্তু শীতল হয়। ওকে, তাহলে তাপের এই ধারণাটা বদলালো, ক্যালোরিক মতবাদ থেকে শক্তিতে এলো। শক্তি, এই শক্তি নিয়ে আলোচনা করবার পূর্বে এই তাপটাকে আরও অ্যাডভান্স লেভেলে এগিয়ে গিয়ে তাপ সম্পর্কে ধারণাটা বদলানোর জন্য এক ধরনের শক্তির কথা আমরা আলোচনা করব, যাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। যা আমরা কি বলছি? আভ্যন্তরীণ শক্তি। চলো তাহলে আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে এবার একটু জেনে নিই। ওকে, তাহলে এবারে কি জানবো আমরা, কি সম্পর্কে জানবো? সেটা হচ্ছে কি আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি, আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে আমরা ধারণা নেব। আচ্ছা, আমরা চারিদিকে গ্যাস দেখতে পাই, সেই গ্যাসগুলোকে আমরা কি গ্যাস বলি? বাস্তব গ্যাস বলি। আদর্শ গ্যাস কি না, আমরা আদর্শ গ্যাস বলে কিছু নেই। এই বাস্তব গ্যাসটাকে আমরা যদি উচ্চ উষ্ণতায় ও নিম্ন চাপে রাখি, তাহলে এইটাই কি হয়ে যাবে? এটাকে আমরা বলবো আদর্শ গ্যাস। কেন এটাকে তখন আদর্শ গ্যাস বলি? না, উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে এই যে গ্যাসগুলোর অণুর মধ্যেকার দূরত্ব এতটা বৃদ্ধি পায়, এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় নেই হয়ে যায়, যেটা আদর্শ গ্যাসের ছিল মূল তত্ত্ব। ওকে, তাহলে তখন এই গ্যাসটা, বাস্তব গ্যাসটা কার মতো আচরণ করছে? আদর্শ গ্যাসের। কোনটায়? না, উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে। এই দুটো অণুর মধ্যেকার আকর্ষণ বলটা যখন থাকে না, তার মানে এই দুটো অণুর মধ্যে স্থিতিশক্তি তখন হয়, স্থিতিশক্তি ইপি ইজিক্যাল টু 0 হয়। স্থিতিশক্তি সৃষ্টির কারণ না, দুটো অণু তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলের বিরুদ্ধে বা আকর্ষণ বলকে বিরুদ্ধে যদি আমি দুটো অণুর মধ্যেকার দূরত্ব বাড়াই, তাহলে তাদের মধ্যে কি হবে? স্থিতিশক্তি সঞ্চিত হবে। পৃথিবী আকর্ষণ করছে, এর বিরুদ্ধে আমি একটা বস্তুকে উপরের দিকে তুলছি, তাহলে আকর্ষণ বলের বিরুদ্ধে তুলছি, স্থিতিশক্তি সঞ্চিত হবে। একটা বস্তু স্বাভাবিক অবস্থায় ছিল, এটাকে যখন আমি বেন্ড করছি, তখন এটার মধ্যে কি হচ্ছে? না, এটার স্থিতিশক্তি সঞ্চিত হবে। কেন না, এর স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে। স্প্রিংকে বর্ধিত করলাম, স্থিতিস্থাপক সঞ্চিত হবে। তাহলে যদি আকর্ষণ বলটা না থাকে, তাহলে এক্ষেত্রে স্থিতিশক্তি কত? 0। কিন্তু অণুগুলো সতত সঞ্চরণশীল, তার মানে গতিশক্তি তখন থাকবে, ওকে। তাহলে এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তিটা হতে পারে রৈখিক গতিশক্তি, তারপরে আবর্ত গতিশক্তি হতে পারে, হয়। তাহলে এই শক্তিটাকেই, অর্থাৎ এই যে অণুগুলোর মধ্যে যে গতিশক্তিটা আছে, সেই শক্তিটাকেই আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। ওকে, এটা যদি বাস্তব গ্যাস হতো, তাহলে স্থিতিশক্তিও থাকতো আর গতিশক্তিও থাকতো। এই মোট শক্তিটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এই শক্তিটাকেই আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। ক্লিয়ার হলো? তাহলে প্রত্যেকটা পদার্থের মধ্যে অণুগুলোর একটি কম্পন থাকতে পারে, গতিশীল থাকতে পারে, আকর্ষণ বল থাকার জন্য স্থিতিশক্তি থাকতে পারে। এই জন্য মোট শক্তিটাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি, যাকে আমরা ইউ দ্বারা ডিফাইন করব। তাহলে আমরা আভ্যন্তরীণ শক্তি কি বলবো? না, কোনো পদার্থের মধ্যে অণুগুলোর মোট যান্ত্রিক শক্তিকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। গ্যাসের ক্ষেত্রে এই আভ্যন্তরীণ শক্তির আমরা একটা গণনা করেছি, ইউ ইজিক্যাল টু F/2 NR del T।
আপাতত এটা তোমাকে মনে রাখতে হবে F/2 nr del t, যেখানে F কি, F হচ্ছে গিয়ে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, স্বতন্ত্র সংখ্যা, ফ্রিডম স্বতন্ত্রতার সংখ্যা। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম, ক্লিয়ার? এই আভ্যন্তরীণ শক্তির, এবারে বলছি, এই আভ্যন্তরীণ শক্তিটাই তাপ। একটা প্রত্যেকটা পদার্থের মিনিমাম কিছু তাপ শক্তি আছে, সেই আভ্যন্তরীণ শক্তিটাই তাপ শক্তি। আর এর বহিঃপ্রকাশটা কিভাবে পাবো আমরা? বহিঃপ্রকাশকেই আমরা বলছি তাপমাত্রা। অর্থাৎ কোনো পদার্থে যত বেশি আভ্যন্তরীণ শক্তি আছে তত তার তাপ শক্তি বেশি আছে, তার তাপমাত্রা বেশি আছে। মানে তাপমাত্রা বেশি থাকার অর্থ প্রকাশ করছে ওই বস্তুতে আভ্যন্তরীণ শক্তি বেশি আছে। তাহলে তাপ আলটিমেটলি কোনো পদার্থের মধ্যে অন্তর্নিহিত তাপ হলো তার আভ্যন্তরীণ শক্তি। ক্লিয়ার? তাপগতিবিদ্যায় তিনটে সূত্রের কথা আমরা আলোচনা করব, তিনটে সূত্রের কথা আমরা আলোচনা করব। ওকে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং এবং আরেকটি সূত্র, সেটাকে আমরা বলছি শূন্যতম সূত্র। তাহলে আভ্যন্তরীণ শক্তি সম্পর্কে ধারণা পাওয়া গেল। আভ্যন্তরীণ শক্তি আমরা তাকেই বলছি কোনো পদার্থের মধ্যে অণুগুলোর যে স্থিতি ও গতিশক্তির মোট শক্তিকে বা যান্ত্রিক শক্তিকে, মোট যান্ত্রিক শক্তিটাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি, যাকে আমরা ইউ দ্বারা ডিফাইন করছি, F/nr del t। del t কি? del t হচ্ছে উষ্ণতার পরিবর্তন। যদি হয় যতটা উষ্ণতার পরিবর্তন হলো তাকে আমরা del u দিয়ে বলতে পারি, del u। তাহলে উষ্ণতার পরিবর্তন, যদি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে del t = উষ্ণতার পরিবর্তন, n মোল সংখ্যা, আর হচ্ছে কি ধ্রুবক। ওকে, আচ্ছা, এবারে কি বলছি না, আমরা বলছি তাপগতিবিদ্যার তিনটে সূত্রের কথা আমরা আলোচনা করব। তাপ গতিবিদ্যার প্রথম আমরা আলোচনা করব শূন্যতম সূত্র। ওকে, শূন্যতম সূত্র। এই সূত্রে কি প্রকাশ করছি? শক্তির প্রবাহের অভিমুখ নির্দেশ করবে, শক্তির প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এখানে কি শক্তি? তাপ শক্তি। তাপ শক্তি মানে কি শক্তি? আভ্যন্তরীণ শক্তি, তার প্রবাহের অভিমুখ নির্দেশ করছে। বা এখানটাতে আমরা শিখব তাপীয় সাম্যাবস্থা, তাপীয় সাম্যের ধারণা দেবে, তাপীয় সাম্যের ধারণা দিচ্ছে। বিষয়টা কি বলি, বলা হচ্ছে খুব সিম্পল, দুটো বস্তু বা সংস্থা, তাপীয় সংস্থা যদি ভিন্ন ভিন্নভাবে অপর একটি বস্তুর সাথে তাপীয় সাম্যে থাকে তাহলে দুটো বস্তুই তাপীয় সাম্যে আছে। ক্লিয়ার হলো না? চলো, এ একটি বস্তু বা তাপীয় সংস্থা, সে সি এর সাথে তাপীয় সাম্যে আছে, অর্থাৎ এর সাথে কোনো শক্তির আদান প্রদান করছে না। আরেকবার রিপিট করছি, শক্তির আদান প্রদান। কি শক্তির? আভ্যন্তরীণ শক্তির, আভ্যন্তরীণ শক্তির, আভ্যন্তরীণ শক্তির আদান প্রদান করছে না। মানে কিসের? তাপের আদান প্রদান করছে না, তাপের আদান প্রদান করছে না। ক্লিয়ার হলো? এ এবং সি পরস্পরের সংস্পর্শে আনা হলো, এটা পরিবাহী, বাট এইগুলো সব অন্তরক। এই দেওয়ালটা পরিবাহী, এগুলো সব অন্তরক। এর সাথে এর কোনো তাপ আভ্যন্তরীণ শক্তির আদান প্রদান ঘটছে না। ক্লিয়ার? বা বি অপর একটি বস্তু বা তাপীয় সংস্থা, সি এর সাথে তারও কোনো আভ্যন্তরীণ শক্তির আদান প্রদান ঘটছে না বা তাপের আদান প্রদান ঘটছে না। তাহলে আমরা বলবো এ এবং বি, এ এবং বি এই দুটিরই আভ্যন্তরীণ শক্তি এক। তাহলে তার বহিঃপ্রকাশ কি? বহিঃপ্রকাশ হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা এক।
অর্থাৎ এই দুটো কিসে আছে? তাপীয় সাম্যে আছে। অর্থাৎ ওকে, তার সূত্রটা কি বলা হলো? খুব সিম্পল সূত্র, শূন্যতম সূত্র, তাপের প্রভাব। যদি আভ্যন্তরীণ শক্তির পার্থক্য থাকতো তাহলে এই দুটোর মধ্যে আভ্যন্তরীণ শক্তির প্রবাহ ঘটতো। ওকে, আভ্যন্তরীণ শক্তির প্রবাহ ঘটতো। দুটো পদার্থের মধ্যে যদি অপর একটি তৃতীয় সংস্থার সাথে তাপের আদান প্রদান না ঘটে বা আভ্যন্তরীণ শক্তির আদান প্রদান না ঘটে, তাহলে ওই দুটো বস্তু নিজেরা তাপীয় সাম্যে আছে। ক্লিয়ার হলো যে বিষয়টা? আর বলবো, রিপিট করবো, আরেকবার রিপিট করবো। দুটো ভিন্ন তাপীয় সংস্থা তৃতীয় একটি তাপীয় সংস্থার সাথে পৃথক পৃথকভাবে তাপীয় সাম্যে থাকলে ওই দুটো বস্তু নিজেরা তাপীয় সাম্যে আছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি আলাদা হতো তাহলে শক্তির প্রবাহ হতো, আভ্যন্তরীণ শক্তির প্রবাহ হতো। ওকে, চলো এবারে আসছি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। চলো এবারে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা বুঝবার চেষ্টা করি। একটা কন্টেনার, খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো, এবং খুব ইন্টারেস্টিং এটা তাপগতিবিদ্যা চ্যাপ্টার। ওকে, একটা কন্টেনার, এগুলো সব অন্তরক আছে, অন্তরক। এখানে একটি পিস্টন লাগানো আছে, পিস্টনটা একটা স্প্রিংয়ের সাথে ওয়ালের সাথে যুক্ত। ওকে, এখানে একটি হিটার ঢুকিয়ে এইখানটায় যে গ্যাসটা আছে তাপ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই হিটারটা দিয়ে ধরো DQ তাপ দেওয়া হলো। ওকে, এখানে একটি পিস্টন আছে, পিস্টনটা একটা স্প্রিংয়ের সাথে যুক্ত, এখানে একটা হিটার ঢুকিয়ে এই গ্যাসটাতে তাপ দেওয়া হলো DQ। প্রশ্ন হলো যে এই DQ তাপ এই গ্যাসটার কি পরিবর্তন ঘটাবে? বলো বাবু, গ্যাসটার কি পরিবর্তন ঘটাবে? এই গ্যাসটার 1 নম্বর উষ্ণতা বৃদ্ধি করবে, 2 আর কি করবে? এই পৃষ্ঠটাকে ধরো সরিয়ে সে এখানেও নিয়ে যেতে পারে, আয়তন বৃদ্ধি করবে, সরিয়ে এখানে নিয়ে যাবে। তাহলে দুটো কাজ করছে, আয়তন বৃদ্ধি করছে। তাহলে এই তাপটা দুটো কাজ করছে, 1 উষ্ণতা বৃদ্ধি করছে, 2 আয়তন বৃদ্ধি করছে। ওকে, এই আয়তন বৃদ্ধি করার সাথে সাথে এই পৃষ্ঠটা এদিকে সরে গেল। তাহলে পৃষ্ঠটা যখন সরে গেল, এই স্প্রিংটাতে কি সঞ্চিত হলো? স্থিতিশক্তি সঞ্চিত হলো। কেননা এটা তো স্বাভাবিক অবস্থায় ছিল, স্থির ছিল, যখনই তাপ দিলে তখনই এটা সরে গেল, মানে এই স্প্রিংটাতে স্থিতিশক্তি সঞ্চিত হলো। কে কাজ করলো? না, গ্যাস কাজ করলো, গ্যাস কাজ করলো। তাহলে এই তাপটা দুটো জিনিস করলো, 1 উষ্ণতার পরিবর্তন ঘটালো, আর কি করলো? আয়তনের পরিবর্তন ঘটালো, আয়তনের বৃদ্ধি ঘটালো। তাই এই উষ্ণতার পরিবর্তন ঘটানোর অর্থ তার মধ্যে কিসের পরিবর্তন ঘটা? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটলো। তাহলে DQ তাপ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটালো, আর কি করলো? নিজে কাজ করলো, DW কৃতকার্য করলো। ক্লিয়ার? তাহলে কোনো পদার্থে বাহ্যিক তাপ সরবরাহ করলে সবসময় যে সরবরাহ করা হবে তাও নাও হতে পারে, তাপ নিষ্কাশনও হতে পারে। তাপ দুটো কাজ করে, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, আর সে কৃতকার্য করবার ক্ষমতা বা সে কিছু কৃতকার্য করে। এটা কিন্তু কি সূত্র? ফার্স্ট ল। ফার্স্ট ল সিম্পলি শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে
ফার্স্ট ল কি বলছে? ফার্স্ট ল বলছে কি নির্ধারণ করলো ফার্স্ট ল? না শক্তির সংরক্ষণ সূত্রটাকে সিম্পল ডিফাইন করলো। এখানে কি ধারণা পেলে তাহলে? তাপ, কোনো গ্যাসে তাপ সরবরাহ করলে সেই তাপ আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায় আর নিজে কিছু কাজ করে। তাহলে এটা কি? এটা তাপ সরবরাহ তাপ। এটা কি? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে, নোট করছো? ডিডব্লিউ কি? গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য। কেন গ্যাস দ্বারা কৃতকার্য হলো? না এই স্প্রিংটাতে স্থিতিশক্তি সঞ্চিত হলো, তার অর্থ এই স্থিতিশক্তিটা কে করলো? না গ্যাসের অণুগুলো এটাকে সরালো, ফলে গ্যাসটা সরানোর ফলে এই কৃতকার্যটা কে করলো? গ্যাস করলো। সঞ্চিত হলো কিসে? স্প্রিংয়ে। সেই কাজটা কে করালো? গ্যাস করালো। গ্যাস দ্বারা কৃতকার্য। তাহলে প্রথম গতিসূত্র সিম্পল এনার্জি কনজারভেশন ল, অর্থাৎ তাপ ছিল শক্তি, সে দুটো কাজ করছে, আভ্যন্তরীণ শক্তি এবং কৃতকার্য করাচ্ছে। ওকে, আচ্ছা সূত্রটার মজাটা দেখো এবার। এইখানে আমরা আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেখেছি F/2, F ডিগ্রি অফ ফ্রিডম, N মোল সংখ্যা, আর ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ডেলটি উষ্ণতার পরিবর্তন। এই যে পরিবর্তনটা ঘটছে উষ্ণতার, সেটা কিন্তু কোনো প্রসিডিওর বা প্রক্রিয়ার উপর নির্ভর করে না, প্রক্রিয়ার ওপর নির্ভর করে না। অর্থাৎ কি পদ্ধতিতে তার উষ্ণতাটা বাড়লো, কোনো পদ্ধতির উপর নির্ভর করে না উষ্ণতা বৃদ্ধিটা। ওকে, নির্ভর করে তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কারণে তাপমাত্রার পরিবর্তনের উপরে, তাপমাত্রার পরিবর্তনের উপরে। নোট ডাউন করো কি বললাম? পরিবর্তনের ওপর। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রক্রিয়ার উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার পরিবর্তনের ওপর। এবার আসছি দেখো কৃতকার্য, এটা কিন্তু প্রক্রিয়ার উপর নির্ভর করে। কিরকম? আমি এই পৃষ্ঠটাকে কিছুই দিলাম না, শুধু এরকম অবস্থায় ছিল। ওকে, এই পৃষ্ঠটা কোনো স্প্রিং দিইনি, এমনি রেখেছি, তাহলে এর বৃদ্ধিটা একরকম হবে। বা এখানে আমরা প্রেসার দিচ্ছি, অন্য একটা কিছু দিয়ে দিচ্ছি, খুব ধীরে ধীরে হচ্ছে। এই যে পরিবর্তনটা, এটা কিন্তু প্রক্রিয়ার উপর নির্ভর করছে। অর্থাৎ কৃতকার্য 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 প্রক্রিয়ার ওপর নির্ভর করে, প্রক্রিয়ার ওপর নির্ভর করে। অর্থাৎ আমি কিভাবে তাপ দিচ্ছি বা সংস্থাটা কি অবস্থায় আছে তার উপর, অর্থাৎ প্রক্রিয়ার উপর নির্ভর করে। খুব ইন্টারেস্টিং কথা, সূত্রের মধ্যে আস্তে আস্তে আমরা প্রবলেমেটিক জায়গার মধ্যে ঢুকবো। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্ট ল ইকুয়েশন বলছে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউ ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন প্রসেস, অর্থাৎ প্রক্রিয়ার ওপর নির্ভর করে না, ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার চেঞ্জ, চেঞ্জিং টেম্পারেচার। ডিডব্লিউ কৃতকার্য, এটা কিন্তু প্রক্রিয়ার উপর নির্ভর করে, কিভাবে তাতে তাপ সরবরাহ করা হচ্ছে, কিভাবে গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার ওপরে চাপটা কেমন আছে, এই বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ প্রক্রিয়ার উপর নির্ভর করে। আমরা এক্ষেত্রে প্রথমত গ্যাসের ক্ষেত্রে ডিডব্লিউ ফাইন্ড আউট করব এবং বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা কেমন হবে তা আলোচনা করব। চলো। আচ্ছা, প্রথমেই গ্যাসের দ্বারা কৃতকার্য কত তা নির্ণয় করব। কৃতকার্য এরকম একটি সিলিন্ডারে গ্যাস ছিল, তাতে একটা পিস্টন ছিল। এই পিস্টনটার ক্ষেত্রে এখানে প্রাথমিক অবস্থান, এটা এ বি প্রথমে ছিল, এতে তাপ দিয়ে দেওয়া হলো,
এর ফলে পিস্টনটা এখানে সরে গেল, খুব ক্ষুদ্র সরণ ঘটলো, আমি বলছি ডিএক্স সরণ ঘটলো, এ ড্যাস্ট বি ড্যাস্ট অবস্থানে গেল। ওকে, এক্ষেত্রে গ্যাসের দ্বারা কৃতকার্য কত নির্ণয় করব। তাহলে পিস্টনের প্রাথমিক ও অন্তিম অবস্থান যথাক্রমে কি কি, এ বি ও এ ড্যাস্ট বি ড্যাস্ট, বি বি ড্যাস্ট বা এ ড্যাস্ট ইজ ইকাল টু ডিএক্স। খুব ক্ষুদ্র সরণ আমি ধরে নিয়েছি। ওকে ওকে, পিস্টনের ক্ষেত্রফল, পিস্টনের ক্ষেত্রফল কত, ই। গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ আমরা ধরছি পিজি, গ্যাস এর উপরে যে চাপটা দিচ্ছে সেটা পিজি। ওকে, তাহলে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল গ্যাসের দ্বারা চাপ ইন্টু পিস্টনের ক্ষেত্রফল এ পি এ। ওকে, এই বলের জন্য বি থেকে বি ড্যাশে গেছে, তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য, গ্যাস দ্বারা কৃতকার্য কি লিখব, কৃতকার্য ডি ডাব্লিউ ইজ ইকাল টু পিজি ইন্টু এ বল ইন্টু সরণ ডিএক্স, বল ইন্টু সরণ সমান কৃতকার্য। ওকে, আচ্ছা এবারে দেখো তো এই অংশটা এ ডিএক্স সমান আমরা লিখতে পারি ডিভি পিজি ইন্টু ডিভি। তাহলে ডিডব্লিউ কৃতকার্য সমান পিজি, পিজি কি, গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ, ডিভি কি, আয়তনের পরিবর্তন। তাহলে ডব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। কেন কি, কেন এখানে চাপেরও পরিবর্তন ঘটতে পারে, আয়তনেরও পরিবর্তনের জন্য কৃতকার্য হতে পারে, তাই আমরা লিখছি ইন্টিগ্রেশন পিজি ইন্টু ডিভি। তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য ডব্লিউ ইজ ইকাল টু দাঁড়ালো ইন্টিগ্রেশন ডিডব্লিউ, অর্থাৎ আমরা পিজি ইন্টু ডিভি ইজ চেঞ্জেবল, যে কোনো কিছু যদি পিজি অর্থাৎ গ্যাসের দ্বারা প্রযুক্ত চাপের পরিবর্তন ঘটে তাহলেও কৃতকার্য হবে, আয়তনের পরিবর্তন করে তাহলেও কৃতকার্য হবে। তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য পেলাম ডব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ডিডব্লিউ অফ ইন্টিগ্রেশন পিজি ইন্টু ডিভি। ক্লিয়ার হলো গ্যাস দ্বারা কৃতকার্য। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ল কি পাচ্ছি, ফার্স্ট ল আমরা পাবো কি, ডি কিউ সমান ডি ইউ প্লাস পিজি ইন্টু ডিভি, বা ডিউ সমান পেয়েছি এফ বাই টু এন আর ডেল টি প্লাস পিজি ইন্টু ভি ডি কিউ। এই ডিডব্লিউটা কিন্তু বিভিন্ন প্রক্রিয়া ওপর নির্ভর করে, আমি প্রথমেই বলেছি ডিডব্লিউ প্রক্রিয়ার উপর নির্ভর করে। যেমন ধরো একটা উদাহরণ দেয়, একটা পিস্টন, ওকে, এই পিস্টনটা মুভেবল, পরিবর্তন হতে অবস্থান। ওকে, তাহলে এই হিটারটা দিয়ে এখানে আমি ধীরে ধীরে তাপ দিলাম, ক্লিয়ার, এই পিস্টনটা ধীরে ধীরে সরে গেল, ধীরে ধীরে সরে গেল। এর ওপরের চাপ কত না, এর ওপরে চাপ পি নট, বায়ুমণ্ডলীয় চাপ। যখনই তাপ দেওয়া হলো আস্তে আস্তে সরে গেল, আস্তে আস্তে সরে যাওয়ার জন্য এর কি হলো, এর ওপরের চাপটা কিন্তু স্থির থাকলো P0, এখানেও ছিল P0। এটা স্থির ছিল মানে
এই গ্যাসের দ্বারা চাপটা পিজি, যেটা P0 সাথে সমান। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, চাপ স্থির থাকছে। চাপ স্থির রেখে কোনো গ্যাসের দ্বারা কৃতকার্য আমরা নির্ণয় করছি, যেটাকে বলা হচ্ছে গিয়ে সমচাপী প্রক্রিয়া। চাপ স্থির রেখে কোনো গ্যাসের যখন আয়তন পরিবর্তন করব তখন গ্যাসের দ্বারা কৃতকার্য কত। dw ইন্টিগ্রেশন অফ w সমান ইন্টিগ্রেশন অফ পিজি ইন্টু ডিভি। এক্ষেত্রে কি স্থির, চাপ স্থির। চাপটা কত না P0 ইন্টু ডিভি। আয়তনের পরিবর্তন কত হয়েছে, VI ছিল V ফাইনাল হলো, অর্থাৎ আয়তনের পরিবর্তনটা কি হলো, V ইনিশিয়াল থেকে V ফাইনাল। তাহলে আমরা যদি এর ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, P0 ইন্টু V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল। ওকে, আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি P0 VF মাইনাস P0 VI। এটাকে যদি আমরা লিখতে চাই NRTF মাইনাস NRTI, তাহলে লিখছি NRTF মাইনাস TI, মানে উষ্ণতার পরিবর্তন ঘটলো, হতে পারে আয়তনের পরিবর্তন ঘটলো চাপ স্থির রেখে, দুটোভাবেই করেছে। তাহলে এক্ষেত্রে কি প্রক্রিয়া, সমচাপী প্রক্রিয়া। সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেলাম যে dw বা w কৃতকার্য ইজ ইকুয়াল টু P0 মানে বায়ুমণ্ডলীয় চাপ ইন্টু VF মাইনাস VI। ওকে, ক্লিয়ার হলো। তাহলে সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে বা আইসোবেরিক প্রসেস বা সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে ফার্স্ট লটাকে তুমি কেমন লিখবে, dq সমান F/2 N R dt। ওকে, প্লাস এক্ষেত্রে কৃতকার্য কি না NR dt। ওকে, তাহলে আমরা NR dt 1 প্লাস F/2 পেলাম। নোট ডাউন করো। তাহলে সমচাপী প্রক্রিয়াটা যখন পরিবর্তন হচ্ছে dwটা পরিবর্তন হলো। dw এক্ষেত্রে সমচাপী আইসোবেরিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেলাম যে কৃতকার্য NR dt উষ্ণতার পরিবর্তন। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমরা এখানে একটা প্রবলেম যদি করি, একটু ট্রাই করে নিতে হবে। 2 মোল গ্যাস যার উষ্ণতা 300K থেকে 600K করা হলো, আমাকে প্রশ্ন করা হলো একটা 2 মোল গ্যাসের উষ্ণতা 300K থেকে 600 করা হলো খুব ধীরে ধীরে, কৃতকার্য নির্ণয় করো। প্রশ্নটা ক্লিয়ার? 2 মোল গ্যাসের উষ্ণতা 300 কেলভিন থেকে 600 কেলভিন করা হলো, তোমার সেক্ষেত্রে কৃতকার্য নির্ণয় করো। আমরা আজকে শুধু কৃতকার্যটা নির্ণয়টা যদি বলতাম তাহলে কি লিখতাম, W ইজ ইকুয়াল টু N এর জায়গায় 2, R এর জায়গায় 8.3, উষ্ণতার পরিবর্তন 600 মাইনাস 300 করে ক্যালকুলেশন করে দিতাম জুল। ক্লিয়ার হলো? এরপরে যখন আর একটু এগিয়ে আমরা ডিকিউর ক্যালকুলেশনে আসবো ফার্স্ট ল, তখন আমরা দেখব। তাহলে আমরা ফার্স্ট প্রসিডিওর আমরা শিখলাম যে সমচাপী আইসোবেরিক প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের দ্বারা কৃতকার্যের রাশিমালা। ওকে, এরপরে আসছি সেকেন্ড প্রক্রিয়া, এক্সাম্পল সেকেন্ড, অর্থাৎ আরেকটি এক্সাম্পল। এরকম এক্সাম্পলগুলো আমরা দেখে নেব যেক্ষেত্রে যে গ্যাসের দ্বারা কৃতকার্য কীরকম হচ্ছে। এরপরের প্রসেসটা আমরা বলছি।
এরপরের প্রসেস। এইরকম একটি গ্যাস ছিল, এইখানের পিস্টনটা ফিক্সড রেখে দেওয়া হয়েছে, ফিক্সড, পিস্টনটা ফিক্সড, হিটার দিয়ে তাপ দিচ্ছ, এক্ষেত্রে গ্যাসের দ্বারা কৃতকার্য। এক্ষেত্রে কি না, এটা ফিক্সড থাকার জন্য আয়তন স্থির, স্থির, ওকে। এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আয়তন স্থির, অর্থাৎ ডিভি আয়তনের পরিবর্তন ইজ ইকাল টু 0, ডিভি ইজ ইকাল টু 0। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সম আয়তনী প্রক্রিয়া, সম আয়তনী প্রক্রিয়া, সম আয়তন, অর্থাৎ এই পিস্টনটা ফিক্সড থাকার জন্য কি হচ্ছে না, পিস্টনটা কোনো দিকে যাচ্ছে না, ফলে আয়তনটা কি হচ্ছে, আয়তন পরিবর্তন শূন্য হচ্ছে। এটাকে আমরা বলছি আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, ওকে, আইসোকোরিক প্রসেস। এক্ষেত্রে ডিডব্লিউ কত, ডিডব্লিউ ইজ ইকাল টু পিজি ইন্টু ডিভি। এক্ষেত্রে ডিভি 0 মানে ডিডব্লিউ কত, 0। অর্থাৎ সমায়তনী প্রক্রিয়ার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাবো না, কৃতকার্য কি 0। তাহলে এক্ষেত্রে ফার্স্ট লটা কিরকম লিখবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিকিউ ইজ ইকাল টু দাঁড়াচ্ছে অনলি ডিইউ এই প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে সেকেন্ড প্রসেসটা, সেকেন্ড কন্ডিশন, কেস নাম্বার 2 ক্লিয়ার হলো। কেস নাম্বার 2 তে আমরা কি প্রক্রিয়া বললাম, সমায়তনী প্রক্রিয়া, যে ক্ষেত্রে কি পিস্টনটাকে আমরা ফিক্সড হয়েছে, তাহলে প্রক্রিয়া গিজের দ্বারা কৃতকার্য, ক্লিয়ার হলো, ওকে। এরপরে আসছি আমরা পরের একটি প্রক্রিয়া, গ্যাসের দ্বারা কৃতকার্য, আমরা ফাইন্ড আউট করব। এর পরের প্রক্রিয়াটা দেখব। সমষ্ণ প্রক্রিয়া, 3 নম্বর কেস 2, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া অর্থাৎ উষ্ণতার পরিবর্তন 0, উষ্ণতার পরিবর্তনটা 0, তারপরে টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, পি ভি ইজ ইকাল টু, গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি এন আর টি, পিভি ইজ ইকাল টু এন আর টি। আচ্ছা, তাহলে উষ্ণতা স্থির থাকছে, তাহলে এক্ষেত্রে পি এবং ভি দুটোই ভেরিয়েবল, দুটোই ভেরিয়েবল, ওকে। তাহলে ডব্লু ইজ ইকাল টু ইন্টিগ্রেশন পি জি ইন্টু ডিভি। তাহলে পি কত, পি চেঞ্জেবল, ইন্টিগ্রেশন যে কোনো একটাকে আমরা নিয়ে যাই তাহলেই হবে। পিটাকে যদি ভিতে নিয়ে চলে যাই বা ভিটাকে পিতে নিয়ে আসতে, আমরা পিটাকে ভিতে নিয়ে গিয়ে ইন্টিগ্রেশন করছি। পি ইজ ইকাল টু কত লিখতে পারি, তাহলে এন এন আর টি বাই ভি ইন্টু ডিভি, ওকে। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে এন আর টি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ভি ইনিশিয়াল টু ভি ফাইনাল আমরা করছি 1 বাই ভি ডিভি। এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এল এন ভি, তাহলে এন আর টি এল এন ভি ভিআই থেকে ভিএফ ইনিশিয়াল টু ফাইনাল। তাহলে কি দাঁড়াচ্ছে, ইজ ইকাল টু এন আর টি এল এন ভি ফাইনাল মাইনাস এল এন ভি ইনিশিয়াল। এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখবো, এন আর টি এল এন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। তাহলে কৃতকার্য দাঁড়ালো এন আর টি এল এন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ধরো পি ভি পরিবর্তন হলে পি পরিবর্তন হবে, ভি পরিবর্তন হবে, পি ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট যদি হয়, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, পি ফাইনাল ভি ফাইনাল ইজ ইকাল টু পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল, ওকে। তাহলে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল ইজ ইকাল টু, এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, পি ইনিশিয়াল বাই পি ফাইনাল।
তাহলে ইকুয়েশনটা এভাবেও করতে পারি, এন আর টি যেরকম পরিবর্তন দেওয়া থাকবে সেই হিসাবেও করতে পারি, পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। প্রক্রিয়াটা কি হলো না সমষ্ণ প্রক্রিয়া। প্রক্রিয়াটা কীরকম করতে পারি, আমরা গ্যাসটার ক্ষেত্রে এটা আমরা কন্টেনার নিয়েছি, যে কন্টেনারটা আমরা অন্তরক নিয়েছিলাম এটা বলছি যে কন্টেনারটা পরিবাহী, ফলে খুব আস্তে আস্তে তাপ দিলে এর ক্ষেত্রে উষ্ণতার আদান প্রদান ঘটবে, ফলে তাপের আদান প্রদান ঘটবে, ফলে উষ্ণতাটা স্থির থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে ফার্স্ট লটা কি দাঁড়াবে, এক্ষেত্রে ফার্স্ট ল কি দাঁড়াচ্ছে, ডি কিউ ইজ ইকাল টু ডিইউ, আচ্ছা আমরা লিখে দিই এফ বাই টু এন আর ডেল টি ডিটি করে দিই, ডিটি প্লাস এই প্রক্রিয়ার জন্য ডিডব্লিউটা কত হচ্ছে, এন আর টি এল এন, যদি কেউ ভি দিয়ে লেখে ভি ইন ফাইনাল বাই ভি ইনিশিয়াল। ওকে, বা কেউ যদি বলে আমি আয়তনের চাপের পরিবর্তন দিয়ে লিখব, আর টি প্লাস এন আর টি এল এন পি ইনিশিয়াল বাই পি ফাইনাল। ওকে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বোঝা গেল সমীকরণ। তাহলে ফার্স্ট ল প্রক্রিয়ার উপর নির্ভর করছে, তিনটে কেস আমরা আলোচনা করেছি। ওকে, এরপরে আসছি আরেকটি কেস, সেটা হচ্ছে জেনারেল কেস। এটা কেস নাম্বার 3 হয়ে গেল, আমরা জেনারেল কেস বলবো। জেনারেল কেস, জেনারেল কেস জেনারেল কেস সাধারণ ঘটনা, একটা সাধারণ মানে জেনারেল কেস। আমরা জেনারেলি কি দেখি, একটা পিস্টন এর সাথে স্প্রিংয়ের সাথে এরকম যুক্ত ছিল, এই রকম একটা গ্যাসের ক্ষেত্রে আমরা তাপ দিলাম ডিকিউ, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কৃতকার্য কি নির্ণয় করব। ধরো তাপ যখন দিতে শুরু করেছে, এখান থেকে সে এই অবস্থাতে গিয়ে স্থির হয়েছে, x0 তার মধ্যে সরণ ঘটেছে, পিস্টনটা x0 সরণ ঘটেছে। এই অবস্থাতে আমরা একটা জেনারেল কন্ডিশন, অর্থাৎ যখন সিলিন্ডারটা এই পিস্টনটা dx সরণ ঘটেছিল সেই অবস্থাতে আমরা আগে ক্যালকুলেশনটা করি। ওকে, তাহলে এটা ছিল পিস্টন, খুব মন দিয়ে দেখে, এটা ছিল পিস্টন। এই পিস্টনের উপরে কী কী কাজ করছিল, P0 প্রমাণ চাপ, এর যদি ক্ষেত্রফলটা এ হয় তাহলে পিস্টনের উপরে এদিক থেকে কত বল, P0 ইন্টু এ, বায়ুমণ্ডলীয় চাপের দরুন বল। আরেকটাকে স্প্রিং আছে, স্প্রিং একটা বল দেবে কত, কে ইন্টু এক্স, এক্স পছন্দ আছে, এপাশ থেকে কে চাপ বল দিচ্ছে, গ্যাসের চাপ যদি পিজে হয় আর এর পিস্টনের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে পিজে ইন্টু এ, এই অবস্থায় স্থির ছিল, তাহলে এর আস্তে আস্তে সে ডিএক্স সরণ ঘটেছে। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে কি লিখতে পারি, পিজি ইজ ইকাল টু পি নট প্লাস কে ইন্টু এক্স বাই এ বল। এই বলটা এবং এই দুটো বল ব্যালেন্স করেছিল, তাহলে পিজি ইন্টু এ ইজ ইকাল টু পি নট ইন্টু এ প্লাস কে এক্স, তাহলে চাপ হচ্ছে এটা। তাহলে আমাকে কৃতকার্য নির্ণয় করতে হবে, ডব্লু সমান কি ইন্টিগ্রেশন ডি ডব্লু সমান কি ইন্টিগ্রেশন গ্যাসের দ্বারা চাপ ইন্টু ডিভি। ক্লিয়ার? তাহলে পিজি কত এক্ষেত্রে, ইন্টিগ্রেশন অফ পি নট প্লাস কে এক্স ইন্টু এ, কত সরণ ঘটেছে, ডিএক্স সরণ ঘটেছে। তাহলে আয়তন কত, ডিভি সমান লিখতে পারি এ ডিএক্স। এই আয়তনটা কত, পিস্টনের ক্ষেত্রফল এ হলে সরণ এক্স হলে এডিএক্স, এডিএক্স। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন পি নট এ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কে এক্স, এ এ কেটে যাচ্ছে, এনে এ কো মার ডালা, দ্যাট ইজ দাঁড়াচ্ছে কে এক্স ইন্টু ডিএক্স। কি ফাইনাল কতটা সরণ ঘটেছে,
এক্স জিরো, তাহলে প্রথমে জিরো ছিল, সেখান থেকে এক্স জিরো হয়েছে, জিরো থেকে এক্স জিরো হয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট পি নট এ ইন্টু ইন্টিগ্রেশন করলে এক্স আসবে, লিমিট বসালে এক্স জিরো, প্লাস এটা ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে হাফ অফ কে এক্স নট স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে এক্ষেত্রে একটা জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডিকিউ কত লিখবো? ডিকিউ ইজ ইকাল টু ডিইউ, যা ভ্যালু ছিল। এক্ষেত্রে ডিডব্লিউ কত বেরোলো? পি নট এ এক্স নট প্লাস হাফ অফ কে এক্স জিরোর স্কোয়ার। এটা নাকি জেনারেল প্রসেস, একটা প্রসেস, একটা সাধারণ আরেকটা ঘটনা আমি দেখালাম জেনারেল ক্ষেত্রে। ওকে, চলো এরপরে আসছি আরেকটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে আমরা দেখব এবং সেই প্রক্রিয়া কোনো একটা নির্দিষ্ট সমীকরণ মেনে চলে, কি সমীকরণ সেটা প্রতিষ্ঠা করব। কোনো একটি প্রক্রিয়া কিভাবে চলছে এবং সেই প্রক্রিয়াতে কি সমীকরণ মেনে চলে সেই প্রক্রিয়াটা দেখব। আরেকটি অ্যাকচুয়ালি তিনটে প্রক্রিয়া, চারটে প্রক্রিয়া হলো, আরেকটা প্রক্রিয়া বলবো যে প্রক্রিয়াই আমাদের সিলেবাসের মধ্যে আছে এবং এই প্রক্রিয়ার বারে সাধারণত প্রক্রিয়া দেখা যায় না, জেনারেল প্রক্রিয়া অনেক হতে পারে, কিন্তু আমরা যে প্রক্রিয়া সমচাপী পড়লাম, সম আয়তনী পড়লাম, সমষ্ণ পড়লাম, এরপরে আসছি রুদ্ধ তাপ প্রক্রিয়া। রুদ্ধ তাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমরা কি দেখব? রুদ্ধ তাপ আস্তে আস্তে শিখে যাই। রুদ্ধতাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে ডিডব্লিউ কত হবে? এই প্রক্রিয়াতে ডিডব্লিউ কত হবে? এরকম একটি কন্টেনার রাখা হয়েছে, এই কন্টেনারটার ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা অন্তরক রাখা হয়েছে, ফলে তাপের আদান প্রদান ঘটছে না। রুদ্ধতাপ প্রক্রিয়া মানে তাপের আদান প্রদান পারিপার্শ্বের সাথে ঘটবে না, সেক্ষেত্রে কৃতকার্য কত? আচ্ছা, ফার্স্ট হলো কি বলেছে? ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। যদি তাপের আদান প্রদান না ঘটে আমরা কি বলতে পারি? ডিডব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডিইউ। ওকে, ইজ ইকাল টু ডিডব্লিউ। এক্ষেত্রে মাইনাস ডিইউ সমান কত ছিল? এফ বাই টু এন আর ডেল টি। তাহলে ডিডব্লিউ সমান কত হচ্ছে? মাইনাস এফ বাই টু এন আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে এফ বাই টু এন আর ডিএফ মাইনাস টি আই। ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়ায় যখন কোনো তাপের আদান প্রদান ঘটবে না, তখন সেক্ষেত্রে গ্যাসের দ্বারা কৃতকার্যের রাশিমালাটা বেরোলো এইরকম। এটাকে এরকমভাবে লিখতে পারি, এফ বাই টু এন আর টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। গ্যাসের দ্বারা কৃতকার্য বুঝে দেখো, তাপমাত্রার কিন্তু হ্রাস ঘটছে, টি ইনিশিয়াল মাইনাস টি এফ ফাইনাল। ওকে, রুদ্ধতাপ প্রক্রিয়া তাহলে গ্যাস দ্বারা কৃতকার্যের জন্য গ্যাসের উষ্ণতাটা হ্রাস পাবে। ওকে, এই রুদ্ধতাপ প্রক্রিয়া কোন সমীকরণ মেনে চলে আমরা দেখব, প্রতিষ্ঠা করব। কি এরপরে হেডলাইন দিতে হবে, হেডলাইন দাও। রুদ্ধতাপ প্রক্রিয়া কোন সমীকরণ মেনে চলে? রুদ্ধতাপ প্রক্রিয়া কোন সমীকরণ মেনে চলে? গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ভি ইজ ইকাল টু এন আর টি। ওকে, পিভি ইজ ইকাল টু এন আর টি। প্রত্যেকটা ভেরিয়েবল তাহলে ডিফারেন্সিয়েট করছি, ভিডিপি প্লাস পিডিভি ইজ ইকাল টু এন আর কনস্ট্যান্ট ডিটি। এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পেয়েছি ডিকিউ ইজ ইকাল টু জিরো হওয়ায় ডিডব্লিউ ইজ ইকাল টু মাইনাস ডিইউ। ডিডব্লিউ মানে পিডিভি ইজ ইকাল টু মাইনাস ডিইউ মানে মাইনাস এফ বাই টু এন আর ডি টি। ওকে, তাহলে এখানটাতে আমরা বসিয়ে দিই এন আর টি
পিডিভি। এইখান থেকে আমরা বের করছি এন আর ডিটি সমান পাচ্ছি 2 মাইনাস অফ পিডিভি বাই এফ এনআরটি। এখানটাতে বসাচ্ছি পিডিভি প্লাস ভিডিভি ইজ ইকাল টু এনআরটির জায়গায় বসাচ্ছি মাইনাস 2 পিডিভি বাই এফ। এটা এদিকে নিয়ে এসছি, এটা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে পিডিভি প্লাস 2 পিডিভি বাই এফ ইজ ইকাল টু মাইনাস ভিডিপি। ওকে, নেক্সট দেখো পিডিভি কমন নিয়ে নাও, এটা থাকছে 1/1 প্লাস ইজ ইকাল টু মাইনাস ভিডিপি। এইটাকে আমরা বলছি কনস্ট্যান্ট, কারণ 2f ডিগ্রি অফ ফ্রিডম কনস্ট্যান্ট, তাহলে দাঁড়াচ্ছে কনস্ট্যান্টটাকে আমরা গামা ধরলাম, পিডিভি ইজ ইকাল টু মাইনাস ভিডিপি। উভয় পাশে ইন্টিগ্রেশন করে নিচ্ছি, ইন্টিগ্রেশন করে নিতে সরি ইন্টিগ্রেশনটা একটু সাজিয়ে নিই, তারপর ইন্টিগ্রেশনটা করব, একটু সাজিয়ে নিই ইন্টিগ্রেশনটা করব, তাহলে সুবিধা হবে। তাহলে গামা পিডিভি ইজ ইকাল টু মাইনাস ভি ডিপি, একটু সাজিয়ে নিই, ভিটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে ডিভি বাই ভি, পিটাকে ওদিকে নিয়ে চলে যাই, পি বাই পি একটা মাইনাস ছিল। এবারে ওই পাশে ইন্টিগ্রেশন করে নিচ্ছে, ওই পাশে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো ভি যখন ইনিশিয়াল ভি ফাইনাল, পি ইনিশিয়াল পি ফাইনাল। এটা করলে দাঁড়াবে দেখো গামা এল এন ভি ফাইনাল মাইনাস এল এন ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস এল এন পি ফাইনাল মাইনাস এল এন পি ইনিশিয়াল। দেখো গামা এল এন ভি হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসে ভি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল এফ ফাইনাল এল ইনিশিয়াল। ওকে, এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, তোলা হয়েছে। চলো আমরা বোর্ডটাকে ক্লিয়ার করবো, চলো এখানটাতেও করা যাবে, চলো। তাহলে দাঁড়াচ্ছে দেখো এল এন ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল হোল টু দি পাওয়ার গামা। কীরকম হচ্ছে, এটা গামাটাকে নিয়ে যাও, গামা গুণ হলে ভি টু দি পাওয়ার ভিএফ টু দি পাওয়ার গামা ভিআই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু এল এন, এটা মাইনাসটা ভেতরে ঢুকে গেলে দাঁড়াচ্ছে পিআই পিএফ, তাহলে দাঁড়াচ্ছে এল এন পিআই মাইনাস এল এন পিএফ, তাই আসছে পিআই বাই পিএফ, তাহলে দাঁড়াচ্ছে ভিএফ বাই ভিআই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পিআই বাই পিএফ। ক্রস মাল্টিপ্লিকেশন করলে দাঁড়াচ্ছে পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা পিআই ভিআই টু দি পাওয়ার গামা, অর্থাৎ পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে গিয়ে একটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় এই সমীকরণটা মেনে চলে। গামা যেখানে কনস্ট্যান্ট, এই গামা সম্পর্কে ধারণা আমরা পরের ক্লাসে শিখব। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম তাপগতিবিদ্যার কনসেপ্ট, তাপগতিবিদ্যা কী, তাপগতিবিদ্যার সম্পর্কে ধারণা পেলাম, যেখানে শূন্যতম সূত্র এবং ফার্স্ট ল শিখলাম। ফার্স্ট ল কী বলা হচ্ছে, সিম্পল এনার্জি কনজারভেশন ল। এনার্জি কনজারভেশন ল এর ক্ষেত্রে তাপ দুটো কাজ করছে, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাচ্ছে, কৃতকার্য করাচ্ছে। আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রক্রিয়ার উপর নির্ভর করছে না, নির্ভর করছে উষ্ণতার পরিবর্তনের উপরে, কিন্তু ডিডব্লিউ অর্থাৎ গ্যাসের দ্বারা কৃতকার্য প্রক্রিয়ার উপর নির্ভর করছে। কীভাবে আমি গ্যাসের আয়তনটাকে বা চাপের পরিবর্তন ঘটিয়ে কৃতকার্য গ্যাসটা করছে তার উপর নির্ভর করছে। প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলোর সাহায্যে গ্যাসের দ্বারা কৃতকার্য হয় সেই প্রক্রিয়াগুলো আজকে আলোচনা করলাম, এবং তার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আভ্যন্তরীণ গ্যাস তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ কেমন হয় দেখলাম। তাহলে প্রথম গতিসূত্র তাপ শক্তি সংরক্ষণ নীতিটাকে প্রোভাইড করছে, এবং শূন্যতম সূত্র তাপ প্রবাহের অভিমুখ, এবং তাপ প্রবাহ বা তাপের কনসেপ্টটাকে আভ্যন্তরীণ শক্তির সম্পর্কে রিলেট করা হয়েছে, এবং আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশটাকে আমরা তাপমাত্রা বলছি। ওকে, আসছি পরের ক্লাসে।